আজকে যে এটা নিতে চাইছি এটা হিউম্যান ট্রাফিকিং। আচ্ছা, ওই কারো কাছে ডিয়ার স্যারকে একটা ফোন করো না কেউ, মানে বলে আমার ফোনটা পড়ে গিয়ে অফ হয়ে গেছে, উনি ফোন করছে ধরতে পারছি না, একটু ফোন করে জানিয়ে দাও না। হঠাৎ করে আবার এখন দোকানে যেতে হবে। তো হিউম্যান ট্রাফিকিং ব্যাপারটা কি? প্রথমে তার কম্পোনেন্টস গুলো দেখি। তিনটে জিনিস এখানে আছে হিউম্যান ট্রাফিকিং এ। প্রথম কোথায় সোর্স, তারপর ট্রানজিট মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে গেল কাউকে, আর 3 নম্বর হচ্ছে ডেস্টিনেশন, যেখানে নিয়ে গেল। সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে গেল, এই তিনটে জিনিস আমার থাকতে হবে একটা হিউম্যান ট্রাফিক নিয়ে। বা ট্রাফিকিং ইন পার্সনও বলে এখন। একটা সংজ্ঞা একটা দেখে নি সরকারি মতে হিউম্যান ট্রাফিকিংটা কি। প্রথমত হচ্ছে ইজ অ্যান অ্যাক্ট অফ রিক্রুটমেন্ট। কিছু লোককে নিযুক্ত করা হয়, কিছু লোককে চাকরি দেওয়া হয়। তারপরে আছে ট্রান্সপোর্টেশন, কাউকে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যাবে বা ট্রান্সফার করবে। বা হারবারিং অফ পারসনস, মানে কাউকে আমি থাকতে দিলাম আমার বাড়িতে, রাখলাম। আর রিসেপশনাল পারসন, যাদের আমি রিসিভ করলাম। এই সমস্ত তথ্যগুলো লাগবে। কিভাবে? বাই মিনস অফ থ্রেট, ভয় দেখিয়ে, জোর করে, বা তাকে ছিনতাই করে, মিশে কথা বলে, কোনো ফ্রড করে, কোনো শক্তি প্রদর্শন করে কোনোভাবে, বা অন্য কোনো মিনসে। কিসের জন্য? এক্সপ্লয়টেশনের জন্য। যেটা হতে পারে প্রস্টিটিউশনের জন্য, বা সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের জন্য, ফোর্সড লেবারের জন্য, বা রিমুভাল অফ অর্গানস, অঙ্গ প্রত্যঙ্গ এখানে নিয়ে নেয়। এই কটা জিনিস আমার থাকতে হবে। এটা একটা স্ক্রিনশট নেওয়াটা জরুরি, একটা স্ক্রিনশটটা নিয়ে রাখো। নিয়েছি স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যারকে ফোন করেছি। হ্যাঁ, আমি ডিয়ার স্যারকে ফোন করেছিলাম। হ্যাঁ, তো স্যার বললেন যে আমাদেরকে ওই মানে 2টো থেকে ক্লাস নেবেন স্যার, আর কি 2টো থেকে আচ্ছা বসবেন। আচ্ছা আচ্ছা। এই কথাটা বলার জন্য আপনাকে ফোন করেছিল আর কি স্যার। আচ্ছা, আমার ফোনটা অফ হয়ে গেল পড়ে গিয়ে, ওনার ফোনটা ধরতে গিয়ে এই কোনোটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপে জানিয়ে দিতে বললো, আমি গ্রুপে একটু মেসেজ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সাইজ অফ দ্য প্রবলেম, কত বড় এই প্রবলেমটা।
আমরা ঠিকঠাক জানি না, কিছু সংখ্যা দিচ্ছি নিচে, কিন্তু আমরা ঠিকঠাক জানি না আদৌ কি। মানে 27 মিলিয়ন পিপল আর এনস্লেভড। 27 মানে 2,70,00,000। তার বিভিন্ন ভাবে তাদের আটকে রাখা হয়, দাস বানানো হয়, সেটা পৃথিবীতে চলছে। এটা সবচেয়ে বেশি এই সময়টাতে এক্ষুনি এই ধরনের যে স্লেভারি, এই জন্য যে দাসত্ব যেটা হয়েছে, তো বিভিন্ন ধরনের দাসত্ব মিলিয়ে আমরা টোটাল 27 মিলিয়ন মতন পাচ্ছি। তার মধ্যে 4 মিলিয়ন হচ্ছে গিয়ে, বা 40 লক্ষ হচ্ছে গিয়ে ট্রাফিক করা হয়। তার মধ্যে মেজরিটি হচ্ছে গিয়ে মহিলা বা বাচ্চা। রাষ্ট্রসংঘের মতে এই বর্ডার থেকে এক দেশ থেকে আরেক দেশে যে ট্রাফিকিং হয়, 90 দশকে 20 লক্ষ ছিল। আর আজকের দুনিয়ায় এই যে ইস্ট ইউরোপ, মানে আগে যেটা কমিউনিস্ট ইউরোপ ছিল, যে জায়গাটা ইস্টার্ন ব্লকে যারা ছিল, ওই জায়গাটা খুব ফাস্ট গ্রো করছে এই ট্রাফিকিং। আর আগের যে সোভিয়েত ইউনিয়ন, যারা যারা যেসব দেশগুলো ছিল, রাশিয়া এবং যা যা দেশগুলো ছিল, ওটা সবচেয়ে বড় সোর্স সেক্স ইন্ডাস্ট্রির জন্য। খুব বাজে অবস্থা। হিউম্যান ট্রাফিকিংটা কেন করা হয়? একটা হচ্ছে কি সেক্স ট্রাফিকিং, সে আমরা আগেই যেটা দেখলাম, সংখ্যাটা দেখলাম, জোর করে বা মিথ্যাচার করে একটা মেয়েকে কমার্শিয়াল সেক্সে নিয়ে যাওয়া হয়, মানে প্রস্টিটিউশনে নিয়ে যাওয়া হয়। সেগুলো যেমন আমরা বেশ্যালয়ে দেখি, বা ডান্স বারে দেখি, বা ম্যাসাজ পার্লারে, বা পর্নোগ্রাফি বিভিন্ন জায়গায় দেখতে পাই। আরেকটা হচ্ছে লেবার ট্রাফিকিং। কম পয়সায় কাজ করানোর জন্য লোকদের জোর করে বা মিথ্যাচার করে নিয়ে যাওয়া হয়। এখন অবশ্য অর্গান ট্রাফিকিংও বলা যায়, যে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইয়ে করে নিয়ে নেওয়া হয়। তার কারণগুলো কি? দুদিকের কারণ দেখতে পাচ্ছি আমরা, একটা সাপ্লাই সাইডের আর একটা ডিমান্ড সাইডের। সাপ্লাই সাইড যদি দেখি, মানুষের হাতে পয়সা নেই, খুব গরিব, তার জন্য অনেক সময় নিজেরা যেচেই চলে যায়, অনেক সময় লোভ দেখিয়ে নিয়ে যাওয়া যায়, টাকা দিলেই হলো। এই গরিবী ব্যাপারটা একটা বিশাল সমস্যা আমাদের মতো দেশে। আর এই যে সোশিও কালচারাল প্র্যাকটিস, জেন্ডার ডিসক্রিমিনেশন, এর জন্য অনেকেই বাধ্য হয়, কারণ আমি চাকরি দেবো না, তাকে ভালোভাবে থাকতে দেবো না, বা ভালো চাকরি দেবো না, তখন এরা খুব তাড়াতাড়ি এদের শিকার হয়ে যায় হিউম্যান ট্রাফিকিং এর। আরেকটা ব্যাপার হচ্ছে, আজকের দুনিয়াতে এই গ্লোবালাইজেশন, বিশ্বায়নের জন্য প্রচুর এগ্রিকালচারাল জবস প্রচুর বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ লোকে ছুটছে ইন্ডাস্ট্রিজের দিকে। এগ্রিকালচারের চাকরি নেই সেভাবে। যেখানে আগে মানুষের লাঙল দিয়ে চাষ করতো, আমরা ট্র্যাক্টর ব্যবহার করছি।
তো অনেক লোকের চাকরি হারাচ্ছে। তো এরাও শিকার হয়ে যায়। কাস্ট একটা প্রবলেম, মার্জিনালাইজেশন একটা প্রবলেম, একটা গ্রুপকে আমরা দূরে ঠেলে দিচ্ছি। আজকে যদি দেখি আজকের যে এই অতিমারির যদি প্রচুর প্রচুর লোক কাজ হারিয়েছে, তখন তাকে তো বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য কিছুটা করতে হবে। শুধু যে শ্রমিকরা কাজ হারিয়েছে তা নয়, প্রচুর লোক কাজ হারিয়েছে, বিভিন্ন ধরনের ইয়েতে কাজ হারিয়েছে। আরেক দল তো তারা হাত পেতে ভিক্ষাও করতে পারে না, তারা লাইনেও দাঁড়াতে পারে না, খুব বাজে অবস্থা হয়ে গেছে। এরা কোথায় কিভাবে বেঁচে থাকবে? স্ট্রিট চিলড্রেন, এদেরও পট করে পাওয়া যায়, ধরা যায়। তারপরে বাড়িতে নানান সমস্যা থাকে, তার জন্যে মেয়েদের এবং বাচ্চাদের পাওয়া যায়, খুব তাড়াতাড়ি ধরা যায়। আরেকটা সমস্যা হচ্ছে কি, আমাদের যে সরকারি নিয়ম কানুন, আমাদের যে আইনগুলো, বিশেষ করে ট্রাফিকারদের সুবিধা করে দেয়। যে ট্রাফিক হচ্ছে তাকে সুবিধা করছে কম, আর যে ট্রাফিকার যে সে কিন্তু সুবিধাটা বেশি পাচ্ছে। সাপ্লাই সাইডে আরো আছে। লোয়ার স্ট্যাটাস, মেয়েদের স্ট্যাটাস একটা নিচু করে দেখার একটা প্রবণতা আছে সারা দেশেই, বিভিন্ন দেশ, শুধু দেশে কেন, সারা পৃথিবীতেই। তাদের প্রোটেক্ট করার খুব অসুবিধা, তাদের তো সেই ইয়ে নেই, পরিবেশটাই নেই, নানা ধরনের সমস্যা থাকে, কনফ্লিক্ট থাকে। আর্থসামাজিক সমস্যা থাকে। বর্ডার এরিয়া, এটা একটা বিশাল ব্যাপার, প্রচুর ট্রাফিক হয় বর্ডার এরিয়াতে। এই যে আমাদের ইন্ডো বাংলাদেশ বর্ডার, একটা বিশাল ব্যাপার। শিক্ষা আরেকটা ব্যাপার, শিক্ষার হার তো খুবই কম মেয়েদের, বিশেষ করে সারা দেশে, আমাদের দেশ যদি ধরি, মেয়েদের শিক্ষার হারটা খুবই কম। তার উপর সুবিধা হচ্ছে গিয়ে যত বেশি করে রেলওয়ে বা রাস্তা বা এয়ারওয়েজ, ওয়াটারওয়েজ, এগুলো যত বেশি আছে, যত বেশি করে ইন্টারন্যাশনাল বর্ডার আছে, বা যেসব বর্ডার আছে একটা স্টেটের সঙ্গে একটা রাজ্যের সঙ্গে একটা রাজ্যের, সেসব জায়গাগুলোতে খুব সুবিধা ট্রাফিকিং করা। আর আরেকটা হচ্ছে পলিটিক্যাল কনসাসনেস, পলিটিক্যাল কনসাসনেস কম থাকাতে আরো বেশি সুবিধা হয় ট্রাফিকিং করার। ডিমান্ড সাইড। স্যার হ্যাঁ স্যার বলছিলাম যে যে ল গুলো হিউম্যান ট্রাফিকিং এ হেল্প করছে, সেই ধরনের একটা ল আমি এক্সাম্পল। ল তো আমি ঠিক বলতে পারছি না, তবে না স্যার, এক্সাম্পলটা। এমনিতে যেমন যাকে ধরলো তাকে অ্যারেস্ট করার কথা, তার শাস্তি হওয়ার কথা, 10 বছর বা 15 বছরের জেল হবে, আমি ঠিক এক্সাক্ট জানি না, কিন্তু এই লটা তো ইমপ্লিমেন্টেড হচ্ছে না। আমাদের সমস্যাটা এখানে, সেটা আমরা একটু পরে আবার আসছি। আমি এক্সাক্ট লটা বলতে পারছি না, বিভিন্ন ধরনের ল আছে, দেখলেই পাওয়া যাবে, একটু পরে তো আমি খুঁজে পেয়ে যাবো। আর ডিমান্ড সাইডে এই যে এখন আরেকটা বাড়ছে সেক্স ট্যুরিজম, তার জন্য তার সঙ্গী বা সঙ্গিনী দরকার, সে অন্য জায়গায় গিয়ে ফুর্তি করবে, তার জন্য লোকেরা আবার উঠে পড়ে লাগছে খুঁজে বের করার জন্য কাকে নিয়ে যাওয়া যায়। এই যত আমাদের ইকোনমি বাড়ছে, অর্থনৈতিক অবস্থা যত বেশি হচ্ছে, ভালো হচ্ছে,
তত বেশি করে আমরা যেমন লেবার তত কম পয়সায় লেবার পাওয়া যায়, তো বিভিন্ন জায়গা থেকে লেবার নিয়ে যাওয়া যায়। আমরা ইয়ের সময় দেখলাম, এই অতিমারির সময় দেখলাম কত লেবার যে ব্যাক করে এলো, কত লেবার বাংলা থেকে গিয়ে সে বাইরে কাজ করে বিভিন্ন রাজ্যে। ওদের দেশের ওই সব রাজ্যের অবস্থা খুব ভালো, তারা বেশি ইয়ে দেয়, লেবার দেয়, এই টাকা দেয়, আমরা কম দিতে পারি, সুতরাং ওদিকে দৌড়ায় সব। তো ওদের জন্য এটা চিপ লেবার, ওদের লেবার দিয়ে কাজ হয় না। এই যেমন বিভিন্ন জায়গায় ইন্দোনেশিয়া বা এইসব জায়গাতে তারা নিজেরা লেবার হয় না, লেবার তারা বাইরে থেকে নিয়ে যায়, ইন্ডিয়া থেকে প্রচুর লেবার যায় ওইসব জায়গাতে। আগে যেমন ইংল্যান্ডে নিয়ে যেত, আগে যেমন এই দাস প্রথা যখন ছিল, আফ্রিকার থেকে যে ইয়েতে নিয়ে যেত লেবার করার জন্য, কম পয়সায় এদের দিয়ে খাটানো যায় বা কোনো পয়সা না দিয়ে খাটানো যায়। ये মাইগ্রেন্ট ওয়ার্কার্স, এই ওয়ার্কার গুলো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা বাড়ি ছেড়ে বাইরে গিয়ে কাজ করছে, বেশিরভাগই পুরুষ। তাদের স্ত্রী কাছে নেই, বউ কাছে নেই, একটা ডিমান্ড তখন তৈরি হয় সেক্স ওয়ার্কারদের, কত বেশি করে সঙ্গিনী পাওয়া যায়। তো বাইরে তারা আরেকটা জীবন ইয়ে করছে, লিড করছে। এটা একটা জিনিস আসছে না কেন? আচ্ছা, এইটা কেসেস রেজিস্টার্ড আন্ডার হিউম্যান ট্রাফিকিং, অনেক পুরনো, 10 বছর আগের রেকর্ড, কিন্তু উপায় নেই, কারণ রেকর্ড পাওয়াই মুশকিল। এই যে ওয়েস্ট বেঙ্গল একদম টপের দিকে আছে, অন্ধ্রপ্রদেশ একদম উপরে, তারপরে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখন মুশকিলটা কি, অনেক স্টেটের কোনো তথ্যই নেই, কোনো কিছু রেকর্ডই নেই। পাশাপাশি নর্থ ইস্ট দেখলে বোঝা যাবে কিচ্ছু নেই বা কি ভালো, কোনো ট্রাফিকই হচ্ছে না, কিন্তু সেটা নয়, কারণ কেসগুলো রেকর্ডিংই হয় না। আমি 2 বছর আগে এসপি অফিসে গিয়েছিলাম এখানে কোনো খবর নেওয়ার জন্য, কোনো রেকর্ডই নেই। একটা বললো একটা কেস ছিল, একটা ছেলে হারিয়ে গিয়েছিল, তারপরে ওরা ফেরত পেয়েছে ছেলেকে, কিন্তু আদৌ ট্রাফিকিং ছিল কি ছিল না জানি না। আর বাকিগুলো তো কোনো ইয়ে নেই, কোনো তথ্য নেই। ইয়েতেও ওই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও একটা সেল আছে, উইমেন সেল একটা আছে, কিন্তু তাদের কোনো তথ্য নেই। এইটা খুব মুশকিল। এমনিতেও যখন দেখতাম ওই আগে একটা আমির খানের একটা প্রোগ্রাম হতো সত্যম জয়তে টিভিতে, যে কেরালাতে ক্রাইম রেট বেশি দেখা যাচ্ছে, ইউপিতে 0 দেখা যাচ্ছে। ইউপিতে 0 মানে 0 নয়, ঠিক উল্টো, ভয়ের চোটে গিয়ে মানুষ রিপোর্ট করে না। আর কেরালাতে পুলিশকে ওরা বন্ধু ভাবে, পুলিশের কাছে গিয়ে তারা রিপোর্ট করে, সুতরাং কেসগুলো বেশি হয় ওদের। তা আমাদের এখানে কেউ রিপোর্ট করতে চায় না, ভয়, মেয়েকে পাওয়া যাচ্ছে না, চুপচাপ, কেউ কিছু বলতে চায় না। এগুলো বললে পরেই আরো সমাজে টেকাদায়ী হয়ে যাবে, এটা খুব মুশকিল। ইউনাইটেড নেশনস কিছু প্রোটোকল দিয়েছে, কি কি কোন কোন লেভেলে আমাদের কাজ করা উচিত এটাকে বন্ধ করার জন্য। 3টে পি আছে আর একটা সি আছে। 3টে পির মধ্যে একটা হচ্ছে প্রিভেনশন। প্রথমেই
ট্রাফিকিং হওয়ার আগে তাকে বন্ধ করা। কে বন্ধ করা যায়, কতটা কনসাস হলে লোকে এই কাজটা করতে পারে। প্রোটেকশন, মানুষকে প্রোটেক্ট করা এবং যারা ট্রাফিক হচ্ছে তাদের প্রোটেক্ট করা। প্রসিকিউশন, এবং যারা ট্রাফিকিং করছে তাদের শাস্তি দেওয়া। আর সবচেয়ে বড় কথা হলো ক্যাপাসিটি বিল্ডিং। আজকে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে ক্যাপাসিটি বিল্ডিংটা একদম নেই। আমরা এখানে আমাদের ক্লাসের মধ্যে আমরা 50 জন আছি, 50টা মাস্টার ডিগ্রি হোল্ডার আছি, কিন্তু এরা যদি আজকে এসএসসি না পায় বা সিএসসি না পায় তাহলে কি করবে? আমার যদি আজকে চাকরিটা যায় তাহলে আমি কি করব? কোনো কারণে সরকার টাকা দিতে পারছে না, আমার কি কোনো স্কিলস আছে, কোনো স্কিলস ডেভেলপমেন্ট আছে, কোনো? হ্যাঁ, একটা মিনিট। তো এটা একটা আমাদের একটা বিশাল সমস্যা। এখন সাধারণ মানুষের তাদের তো অসুবিধাটা আরো বেশি। খুব কম ছেলেদের ক্ষেত্রে, তো মেয়েদের ক্ষেত্রে ট্রাফিকিং ইয়েটা স্কোপটা খুব বেশি। তো একটা মেয়েকে যদি আমি কিছু কাজ শেখাতে পারি, সেটা বড় কথা। এই 4টে জিনিসের কথা ইউএন বলেছে। রেমেডিস, প্রথমে হচ্ছে রিহ্যাবিলিটেশন। এখন দেবব্রত যে প্রশ্নটা করছিল, সমস্যাটা হচ্ছে যে ভিকটিম যে ট্রাফিক হচ্ছে তাকেই উল্টো শাস্তি দেওয়া হচ্ছে, তাকে ধরে নিয়ে জেলে রেখে দেওয়া হচ্ছে। পরিবেশটা এমন করা হচ্ছে যে সে আর বাড়ি ফিরে আসতে পারছে না। এবং ট্রাফিকার যে সে বিভিন্ন ভাবে সে ছাড় পেয়ে যাচ্ছে, টাকা দিয়ে হোক, বা যেহেতু আমাদের আইনগুলো এতটাই দুর্বল, এমনই ইমপ্লিমেন্টেশনটা ঠিকঠাক হয়নি, ওদের কোনো অসুবিধা হয় না। আর যারা ভিকটিমরাই উল্টো শাস্তি পায়। তো প্রথম কথা তো রিহ্যাবিলিটেশন, তাদের একটা জায়গাতে থাকতে দাও, আবার তাদের পুনর্বাসন করা। হয়তো কোনো সেরকম সেই হিসেবে ঘর বাড়ি ছিল না, বা থাকলেও ওখানে থাকতে পারেনি, তাদের পুনর্বাসন করা।
পুনর্বাসন করার সময় আরেকটা কাজ আছে, আইনি কিছু জটিলতা থাকে অনেক সময়, যতটা আইনি সাহায্য দেওয়া যায়। শিক্ষা খুব জরুরি। তথাগত এই প্রচলিত শিক্ষা দিলেই চলবে না, যেখানে স্কিলস ডেভেলপমেন্ট আছে সেইগুলো বড় কথা। তাই জন্য ভোকেশনাল ট্রেনিং, সেই সেলাইয়ের কাজই হোক বা কৃষি কাজই হোক, বিভিন্ন ধরনের কাজ তাকে শেখানো যায়। তারপরে তাকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে, রিইন্টিগ্রেশন। তাকে তো আলাদা করে খালি পুনর্বাসন আলাদা করে রাখলে হবে না, তার তো সমাজে ফিরে আসতে হবে। এবং বাড়িতে ফিরিয়ে দেওয়া সবচেয়ে বড় কথা। এইখানে আমাদের দরকার যে হিউম্যান অ্যাসপেক্ট ইনভেস্টিগেশনে পুলিশ অফিসার যারা আছেন বা সরকারি যারা আছেন, আধিকারিক যারা আছেন, তারা যদি একটু সহৃদয় হন, এদের যদি আসামির মতন ট্রিট না করেন, এদের সাধারণত ট্রিটমেন্টটা আসামির মতন হয়, তারাই দোষী। তারা যে ভিকটিম, ভয় চরিত মানুষের যাবেই না পুলিশের কাছে, তাতে কিছুই হবে না, পুনর্বাসনটা হবেই না। সুতরাং এই অফিসিয়ালসদের অ্যাটিটিউড পরিবর্তন করতে হবে। গ্রাম পঞ্চায়েত গুলোকে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে। গ্রাম পঞ্চায়েত গুলো নিজের থেকে এগিয়ে না আসলে ঠিকঠাক কাজ হবে না। সেলফ হেল্প গ্রুপ, এদের প্রচুর কাজ আছে এখানে, ওদের ইনিশিয়েটিভ নিতে হবে। এবং ইকোনমিক স্ট্যান্ডার্ডটাকে বাড়াতে হবে প্রত্যেকের, তাহলে কি সমস্যাগুলো কমে যাবে। কারণ আমরা দেখতে পাচ্ছি রিহ্যাবিলিটেশন, এই ট্রাফিকিংটা হচ্ছে সাধারণত গরিব দেশ থেকে, তৃতীয় বিশ্বের দেশ থেকে। প্রথম বিশ্বের দেশ থেকে তো ট্রাফিকিং হচ্ছে না। সুতরাং এদের স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে এবং সবকিছু মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ, শুধু একদিক থেকে দেখলে হবে না, বিভিন্ন দিক থেকে ব্যাপারটাকে দেখতে হবে, তাহলে কি সুবিধা। আগেই বলেছি যে রেস্কিউড ভিকটিম যাদের বাঁচিয়ে আনা হলো, যাদের ফেরত আনা হলো, এরা গিয়ে পুলিশের কাছেও তারা সেফ নয়। পুলিশ তাদের বিভিন্নভাবে টর্চার করে, বিভিন্নভাবে তাদের কাছে সুযোগ সুবিধা নেয়। তারা যেসব তাদের যা করতে হতো আগে অন্য জায়গাতে, এখন পুলিশ তাদের দিয়ে তাই কাজ করায়।